নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কেন আমেরিকাকে বিশ্বের প্রভাবশালী দেশ বলা হয় জানেন? কারণ আমেরিকা শুধুমাত্র অর্থনৈতিক বা সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম সেরা দেশে পরিণত হয়েছে তা নয়। আমেরিকার কাছে সেই ক্ষমতা আছে যা দ্বারা অন্য দেশের সম্পূর্ণভাবে পরিস্থিতি বা সরকারকে বদলে দিতে পারে ওরা। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা খোদ আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপটি যেহেতু উনি আমেরিকার হাতে তুলে দেয়নি, তার জন্য কিন্তু আমেরিকা তার সরকারকে ষড়যন্ত্র করে বদলে দিয়েছে। ইমরান খানও কোথাও না কোথাও আমেরিকাকেই দায়ী করেন তার পতনের জন্য। আর এবার গোটা বিশ্ব আমেরিকার আরও একটা প্রভাব এবং জিওপলিটিক্যালি মাস্টার প্ল্যান বা মাস্টার স্ট্রোকটি কিন্তু দেখলো ঠিক দুদিন আগে, যেখানে সিরিয়ার দীর্ঘদিনের সরকার এবং দীর্ঘদিনের নেতা কার্যত পালিয়ে বাঁচলেন এবং রাশিয়ায় আত্মগোপন করলেন। কিন্তু সিরিয়ায় যেভাবে সরকারটি আমেরিকা কার্যত ষড়যন্ত্র করে বদলে দিল, এর প্রভাব কিন্তু দক্ষিণ এশিয়া বা দক্ষিণ এশিয়ার একাধিক পলিটিক্যাল দেশেও পড়বে। কিন্তু সিরিয়াতে কি এমন হলো? কেনই বা আমি আমেরিকার এত প্রশস্তি বাক্য দিয়ে এই প্রতিবেদন শুরু করলাম? আপনাদের ভীষণ মাত্রায় এই সিরিয়ার ম্যাপটাকে তার জন্য বোঝা প্রয়োজন। বর্তমানে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি কিন্তু রাশিয়ায় আত্মগোপন করে আছেন। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও প্রকাশ করে বলা হয়েছিল তার বিমানকে, তিনি যখন পালাচ্ছিলেন তার বিমানকে এনকাউন্টার করে আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু কার্যত কালকে রাশিয়া অফিসিয়ালি জানায় সিরিয়ার এই আল বাসার কিন্তু তাকে তার দেশে এখন স্থান দিয়েছেন। তার পিছনেও নির্দিষ্ট ঐতিহাসিক ব্যাখ্যা আছে। দেখুন, জিওপলিটিক্সে পার্মানেন্ট বন্ধু কিংবা পার্মানেন্ট শত্রু হয় না, পুরোটাই একে অপরের উপর নির্ভরশীলতা এবং কাকে কোন সময় কাজে লাগছে তার উপরেই কিন্তু সম্পূর্ণ সমীকরণ বা চাল নির্ভর করে। আজকে মোহাম্মদ ইউনূস হয়তো ভাবছেন জো বাইডেনের ষড়যন্ত্রে বা জো বাইডেনের মাস্টার স্ট্রোকে তিনি বাংলাদেশের মসনদে বসে গেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন কিন্তু সমীকরণটা সম্পূর্ণভাবে বদলে যাবে। অর্থাৎ জানুয়ারিতে যখন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, তখন মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কিভাবে সার্ভ করছেন তার উপরে কিছু আর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে জিওপলিটিক্যালি মোহাম্মদ ইউনূস কতটা একে অপরের সঙ্গে আদব কায়দা মানি মডিফাই করে মিশে যেতে পেরেছেন। এর জন্য মোহাম্মদ ইউনূস একাধিক পন্থাও নিচ্ছেন বর্তমান সময়ে, তা অন্য ভিডিওতে আমি জানাবো। এই যে সিরিয়ার ম্যাপটি আপনারা দেখছেন, এই সিরিয়ার ম্যাপের রেড পার্ট অর্থাৎ লাল অংশটির কন্ট্রোল ছিল কিন্তু বাশার আল আসাদের কাছে। অর্থাৎ সমগ্র দেশের কন্ট্রোল কিন্তু সিরিয়া সরকারের কাছে ছিল না। উপরের দিকে যে ইয়েলো মানে হলুদ রঙের অংশটি দেখছেন, সেই জায়গাটির কার্যত শাসন চালাতো সিরিয়ান ডেমোক্রেট ফোর্স। এবং এই যে সবুজ অংশটা আপনারা দেখছেন, এই সবুজ অংশটার ক্ষমতা ছিল HTS অর্থাৎ হায়াত তাহির গ্রুপের কাছে। এরা কার্যত আল কায়দারই একটি শাখা সংগঠন। অর্থাৎ এই সিরিয়া কিন্তু প্রথম থেকেই কার্যত তিন ভাগে বিভক্ত ছিল এবং আল আসাদ মানে এই যে বাশার কার্যত এই যে তিনটে গ্রুপ, এই তিনটে গ্রুপের নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, তার ফলেই কিন্তু সরকার পতনের দিকে এগিয়ে যায়। এবার আমেরিকা কি করেছে কিংবা আমেরিকার সঙ্গে তুর্কি কিভাবে সহযোগিতা করেছে এবং এর ফলে সব থেকে বিপদে কারা পড়লো এবং এর ফলে সব থেকে গেইন কারা করলো? দেখুন, আসাদের যে এই সরকার ছিল তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, পার্টিকুলারলি HTCS গ্রুপের অর্থাৎ আল কায়দার যে শাখা সংগঠন হায়াত তাহির গ্রুপের। তারা বলেছিল এই যে পার্টিকুলার সরকার মুসলমানদের জাস্টিসের জন্য কিছু করছে না, তারা কিছুটা সংখ্যালঘুদের সাহায্য করছে। অর্থাৎ এই সরকার কার্যত প্রো রাশিয়া সরকার এবং প্রো ইরানিয়ান সরকার, এই জন্য এই সরকারকে তারা চায় না এবং এই সিরিয়ার দখল কিন্তু তারা নিতে চায়। এই রকম অভিযান তারা বহুদিন ধরে চালাচ্ছিল। এই পুরো অভিযানটাকে, এই পুরো গ্রুপগুলোকে অর্থাৎ আল কায়দার এই গ্রুপগুলোকে কিন্তু সাপোর্ট করে USA এবং তুরস্ক। অর্থাৎ ইউএসকে এবং তুর্কি এদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করে, পলিটিক্যালি সাপোর্ট করে। এর ফলে এই রকম ছোট্ট একটা গোষ্ঠী বা গ্রুপ দিনের পর দিন কিন্তু অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠছিল এবং প্রভাবশালী হয়ে এরা সিরিয়ার রাজধানী দামাস্কাসের দিকে এগোতে শুরু করে। এগোতে এগোতে তারা দুটো শহরের কিন্তু দখল নিয়ে নেয়, একটা হলো আলেপ্পো এবং অন্যটি হলো হামা। পরবর্তী টার্গেট এরা সিরিয়ার রাজধানী
দামাস্কাসকে করেছিল। আর দামাস্কাস অভিযানকে কার্যত তারা এমন একটি আকার দেয় যে সিরিয়ার যে প্রেসিডেন্ট অর্থাৎ এই যে বাসাদ আল আসাদ তাকে দেশ ছেড়ে কিন্তু পালাতে হয়। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এরকম এমন কি হলো যার জন্য সিরিয়ার সরকার কার্যত ধসে পড়লো, পতন হলো এবং সিরিয়ার যে সর্বাধিনায়ক তাকে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে বাঁচতে হলো? দেখুন, এর পিছনে জিওপলিটিক্যাল একাধিক রিজন আছে। এই যে সিরিয়ার সরকার, গোটা আন্তর্জাতিক মহল জানে এই সিরিয়ার সরকার ছিল প্রো রাশিয়া গভর্নমেন্ট এবং প্রো রাশিয়া এবং প্রো ইরান গভর্নমেন্ট, এবং এরা কিন্তু বকলমে লেবাননের যে হিজবুল্লাহ গ্রুপ তাকে কিন্তু সাহায্য করছিল। এক্ষেত্রে একটি বহু ইন্টারেস্টিং ভিডিও আমাদের সামনে এসছে। সেখানে একজন প্রশ্ন করে এই লেবাননকে দিনের পর দিন ইরান কিভাবে অস্ত্র সরবরাহ করছে, অর্থাৎ এই যে হিজবুল্লাহ গ্রুপ দিনের পর দিন অস্ত্রর কোনো অভাব হচ্ছে না, কিভাবে অস্ত্র এবং অর্থের যোগান এদের কাছে ইরান পাঠাচ্ছে, এ বিষয়ে একটি প্রশ্ন একজনকে করা হয়েছিল। Ever wondered how the Iranian regime supplies and funds its terrorist proxies across the Middle East? This is Iran's covert smuggling route via Syria to arm Hezbollah in Lebanon. Similar to a cartel, Hezbollah's Unit 4400 is responsible for trafficking weapons and developing numerous strategic smuggling routes along the Syria-Lebanon border in cooperation with Syrian authorities. Throughout the years, thousands of trucks and hundreds of aircrafts have illegally imported thousands of missiles and additional weapon components into Lebanon. This has led to extensive IDF operations being conducted to target Hezbollah's ability to expand. এবং এই ভিডিওটি কিন্তু ইসরায়েলের হাতে চলে আসে। সেই ভিডিওতে দেখা যায় এই ব্যক্তিটি কার্যত স্বীকার করছেন সিরিয়া সরকার কিন্তু কার্যত এই লেবানন এবং হিজবুল্লাহ গ্রুপকে সাহায্য করছে অস্ত্র সরবরাহ করার জন্য। অর্থাৎ ইরান কিন্তু এই সিরিয়াকে কাজে লাগাচ্ছিল দিনের পর দিন হিজবুল্লাহ এবং লেবাননকে শক্তিশালী করার জন্য, যা কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েল কিন্তু মেনে নেয়নি। পরবর্তীকালে এটাও বলা হয়েছিল যে যদি এই ধরনের গোষ্ঠীকে অর্থাৎ সিরিয়ার অন্তর্দ্বন্দ্বকারী বিভিন্ন গ্রুপকে ইসরায়েল এবং আমেরিকা নিজেদের দখলে নিতে পারে তাহলে কিন্তু সিরিয়ার সরকার কার্যত পালিয়ে বাঁচা ছাড়া এদের কাছে কোনো পথ থাকবে না এবং এক ঢিলে কার্যত 2 থেকে 3টে পাখি মারা যাবে। 1 নম্বর রাশিয়াকে ঘায়েল করা যাবে, ইরানকে ঘায়েল করা যাবে এবং হিজবুল্লাহ বা লেবাননকে কার্যত শেষ করে দেওয়া যাবে, কারণ এদের কাছে অস্ত্রের যোগান দেওয়ার মতো কোনো দেশ নাকি গোটা বিশ্বে আর পড়ে থাকবে না। আর এক্ষেত্রে আমেরিকা এক মাস্টার স্ট্রোক দেয়। তারা সিরিয়ার যে উত্তরে একাধিক গ্রুপকে সংঘবদ্ধ করতে শুরু করে। পরিকল্পনাটা হলো তুর্কি এদেরকে সাহায্য করবে। এবার দেখুন, তুর্কি কিন্তু বরাবরই ইসলামিক ক্রান্তি নামে পরিচিত, কিন্তু এক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন তুর্কি নাকি এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, তুর্কি যতই ওপেনলি সিরিয়াকে সাপোর্ট করার কথা বলুক, ইরানকে সাপোর্ট করার কথা বলুন, এরা কিন্তু বাস্তবে সেটা করতে পারবে না, কারণ এই তুর্কি কিন্তু ন্যাটোর অন্যতম সদস্য। শুধু তাই নয়, এই তুর্কি যে ইকোনমিক্যাল স্ট্রাকচার অর্থনীতি তা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির উপর ডিপেন্ডেড, অর্থাৎ আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষে কিন্তু এরা যাবে না। অর্থাৎ তুর্কি কিন্তু বকলমে এই বাসাদের এই যে সরকার এর পতনের জন্য অন্যতম কারণ হিসাবে পিছন থেকে ছুরিটা মেরেছে বলে সিরিয়ার একাধিক বিশেষজ্ঞরা কিন্তু দাবি করেন। অর্থাৎ এই যে ইসরায়েল এবং আমেরিকার সংঘ কিন্তু আরও একটা মুসলমান কান্ট্রি বা মুসলিম দেশ তুর্কি কিন্তু বকলমে দিয়েছে এবং জো বাইডেন কিন্তু এই তুর্কিকে যেভাবে ম্যানেজ করেছেন সেখানেই কিন্তু জো বাইডেন এবং আমেরিকার ব্রিলিয়ান্ট জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক হিসাবে গোটা বিশ্ব কিন্তু সেটাকে সমর্থন করছেন, সেটাকে কিন্তু এস্টাবলিশ করছেন। এর ফলে আমেরিকার সাধারণত 2টি লাভ হতে পারে। 1 নম্বর, রাশিয়াকে তারা কড়া ভাষায় জবাব দিতে পারে, কারণ এই রাশিয়ার সরকার এই সিরিয়ার সরকারের কিন্তু সমর্থক ছিল। কিন্তু রাশিয়ার বর্তমান যে অবস্থা, অন্তত ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর রাশিয়া যেভাবে অন্যদিকে কমপ্লিটলি শিফট হয়ে গেছে, সেখানে আমেরিকা কিন্তু জানতো এই সিরিয়াকে খুল্লা সাপোর্ট রাশিয়ার পুতিন সরকারের করার এই মুহূর্তে অন্তত ক্ষমতা নেই। পাশাপাশি বৃহত্তর প্রেক্ষাপটে যদি ভাবেন, এই ইসরায়েলকে যেভাবে আমেরিকা ব্যাক করেছে, যদি সিরিয়াকে কার্যত শেষ করে দেওয়া যায় তাহলে কিন্তু ইসরায়েল এবং হিজবুল্লাহদের এই যুদ্ধে বৃহত্তর জয় কিন্তু অঘোষিতভাবে ইসরায়েলের হয়ে গেল। আজকে একটি ভিডিও দেখছিলাম যেখানে ইসরায়েল সিরিয়াকে নিজেদের অংশে অন্তর্ভুক্তি করানোর জন্য আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এটাই তো ছিল আমেরিকার প্ল্যান, সরকারকে বদলে দাও, সিরিয়া কার্যত উত্তপ্ত করে দাও। সরকারহীন একটা দেশ কিভাবে চলতে পারে তার সব থেকে বড় উদাহরণ কিন্তু এই বাংলাদেশ।
অর্থাৎ ইউনূস সরকারকে মাথার উপর বসিয়ে আমেরিকা যেভাবে বাংলাদেশকে অশান্ত করেছে, যেভাবে জিওপলিটিক্যাল ক্ষেত্রে ভারতকে উত্তপ্ত করার ছক কষেছে, ঠিক সেরকমভাবে ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়ে সিরিয়ার সরকারই কিন্তু এই প্রভাবশালী দেশ তুর্কিকে সঙ্গ নিয়ে বদলে দিল। এর পরবর্তীকালে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ক্লিপিংস আমাদের সামনে আসছে, সেখানে এই পুরো ষড়যন্ত্র, এই পুরো মাস্টার স্ট্রোকটি যে বাইডেন সরকারের করা, তা কিন্তু এস্টাবলিশড হয়ে যায়। 7 বছর আগে বাইডেন সরকারেরই মিলিটারি কর্নেল একটা কথা বলেছিলেন। তিনি বিশ্বের একাধিক দেশকে উল্লেখ করে, মানে সাধারণত 7টি দেশকে উল্লেখ করে বলেছিলেন আমেরিকার পরিকল্পনাই হলো এই 7টি দেশের সরকার কিন্তু সম্পূর্ণভাবে বদলে দেওয়ার। এই সিরিয়া সরকার বদলে দেওয়ার পর আর 6টি দেশের, মানে 7টার মধ্যে 6টা দেশের সরকার কিন্তু তারা বদলে দিল। এ বিষয়ে আমি সম্পূর্ণ ভিডিও কালকে একটি বানাবো। শুধু ইরানের পলিটিক্সকে তারা কিন্তু এখনো মানে যদি নষ্ট করতে পারেনি বা ধ্বংস করতে পারেনি। তবে যাই হোক, এবার আসল কথায় ফিরি। এই যে বাসার, এই বাসারকে কিন্তু ইরান শেষ মুহূর্ত অবধি সমর্থন করবে বলে জানিয়েছিল। এমনকি কালকে সিরিয়া সরকারের পাশাপাশি ইরান দাঁড়িয়ে একটি প্রেস রিলিজ করে। তারা বলে ইরানের সরকারকে বহুবার বহু দেশ ধোঁকা দিয়েছে, কিন্তু আমরা বন্ধুত্ব রক্ষা করব, আমরা সিরিয়াকে শেষ মুহূর্ত অবধি সমর্থন করব। বলেন তারা, ওয়ান্স এ ফ্রেন্ড টিল দ্য এন্ড, অর্থাৎ শেষ মুহূর্ত অবধি সিরিয়ার এই বাসারের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে, বন্ধুত্ব রক্ষা করবে ইরান সরকার। কিন্তু জিও পলিটিক্সে ওই তো একটাই কথা, এখানে বন্ধু হয় না, এখানে শত্রু হয় না। যে যখন যার প্রতি মানুষের ইন্টারেস্ট থাকে, যেই দেশের স্বার্থ জড়িয়ে থাকে, স্বার্থ অনুযায়ী কিন্তু বন্ধুত্ব তৈরি হয়। আর ইরানের স্বার্থ কিন্তু হিজবুল্লাহ বা লেবাননকে অস্ত্র সরবরাহ করা, যা এই বাসার করছিল। অর্থাৎ এই ইরান কিন্তু সিরিয়ার বন্ধু নয়, এই ইরান কিন্তু আসাদের বন্ধু, বাসারের বন্ধু। অর্থাৎ নিঃসন্দেহে ইরান যতই পাশে থাকুক, এক্ষেত্রে কিন্তু আমেরিকা তুর্কির জিওপলিটিক্যাল মুভের কাছে কার্যত ইরান এবং রাশিয়া জোট কমপ্লিটলি সারেন্ডার করেছে। দেখুন, এবার আল কায়দা যে সরকার গঠন হয়েছে, এরা কিছুদিন আগে একটি টুইট করেছিলেন। তারা সরাসরিভাবে বলেছিলেন, মানে এই আল কায়দা সরকার, মানে এই যে গ্রুপগুলো আক্রমণ চালাচ্ছিল, তারা বলেছিলেন, ইসরায়েলকে লক্ষ্য করে বলেছিলেন, আপনারা দক্ষিণ দিক দিয়ে এই সিরিয়াকে অ্যাটাক করুন, আমরা উত্তর দিক দিয়ে এই সরকারকে অ্যাটাক করব এবং সিরিয়াকে জয় করব। এর ফলে, এই সরকার পতনের ফলে আপাতত 3টে সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে এই দেশের 3টি ভাগ হতে পারে এরকম মনে করছেন অনেকে। একদিকে গ্রেটার ইসরায়েল তৈরি হবে, যা ইসরায়েলের বহুদিনের স্বপ্ন। অন্যদিকে তুর্কি হয়তো এই দেশের কিছুটা অধিগ্রহণ করবে এবং মাঝখানে সিরিয়া ভেঙে 1 কি 2টো নতুন দেশ হতে পারে। তবে যাই হোক, আগামী 1 সপ্তাহের মধ্যে এই দেশের রূপরেখা কিন্তু নতুন আকারে, নতুন দিকে মোড় নিতে পারে। দেখুন, ওয়েস্টার্ন পলিটিক্সে সব কিছু আছে, টাকা আছে, তেলের দ্রব্য আছে, হাই রাইজ বিল্ডিং আছে, উন্নত জীবন ধারণ আছে, কিন্তু শুধু নেই শান্তি। কেন যে শান্তি নেই, তারা হয়তো সেটাও জানে না। এই রকম সিরিয়ার ঘটনা হওয়ার পর বিশ্বের একাধিক প্রভাবশালী দেশও নিজেদের জিওপলিটিক্যাল মুভকে এরপর নতুন করে সাজাবে বলে আমার মনে হয়। আর এই স্টেপ আমেরিকার জন্য ভালো হলো কি খারাপ হলো, সে তো সময় বলবে। কিন্তু শেখ হাসিনাকে সরানোর পর জো বাইডেন সরকার যে ভুল করেছে, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার যখন আসবে সেই ভুল কিন্তু শুধরে নেবে। অন্তত ডোনাল্ড ট্রাম্পের একাধিক কথাবার্তা বা তাদের যে গ্রুপের কথাবার্তা, তাতেই বোঝা যায়। কিন্তু সিরিয়ার যে এই রকম পালাবদল, এটা জিওপলিটিক্যাল ক্ষেত্রে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে, সে বিষয়ে আমি আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমেরিকার এই মাস্টার স্ট্রোক বা এই জিওপলিটিক্যাল মুভ আপনারা কিভাবে দেখছেন। ধন্যবাদ।